ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত এক অপার সৌন্দর্যের রাজ্য অরুণাচল প্রদেশ। নামেই যার অর্থ অরুণের উদয়ের স্থান। সেই অরুণাচল প্রদেশ প্রকৃতপক্ষে ভারতবর্ষে সূর্যোদয় দেখার প্রথম ঠিকানা। এখানে আছে তাওয়াং মনাস্টারি, যা ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ। সেলা টানেল, বরফ পাহাড় আর ভারতীয় প্রযুক্তির এক বিস্ময়। 13,700 ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের অন্যতম উচ্চতম 2 লেনের টানেল। নমস্কার, আমি আপনাদের হোস্ট অর্পিতা ইচ্ছে ডানায় হাজির হয়েছি অরুণাচলের পঞ্চম পর্ব নিয়ে। আজকের এই ব্লগে রয়েছে তাওয়াং থেকে দিরাংয়ের ফিরতি যাত্রা, বরফের মধ্যে দোল খেলার আনন্দ, প্রায় 2 থেকে 3 ঘন্টা বরফে আটকে থাকার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করলাম। তাওয়াংয়ে এটা আমাদের শেষ দিন। আজকে আমাদের তাওয়াং থেকে দিরাং যাওয়ার পালা। প্রথমেই আমরা তাওয়াংয়ের হোটেল থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম তাওয়াং মনাস্ট্রি দেখার জন্য। একটা ভিডিও করে দাও না, দেখো কি এই জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে, মেঘ হয়ে গিয়ে পুরো। বলে রাখি, তাওয়াংয়ে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির আমার ভিডিও করা হয়নি, কারণ তাওয়াংয়ে গিয়ে আমার শরীর একটু অসুস্থ হয়ে পড়েছিল। তার জন্য হোটেলের ভিডিওটি করার আর সুযোগ বা সুবিধা আমার হয়ে ওঠেনি। তাওয়াংয়ের কয়েকটি বেস্ট বাজেট হোটেলের ইনফরমেশন আমি আমার অরুণাচল সিরিজের 4র্থ পর্বে দিয়ে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি সেটা লিংক দিয়ে রাখবো, পারলে একবার দেখে নেবেন। তাওয়াং মনাস্ট্রি ভারতের ছায়ায় লুকিয়ে থাকা এক ছোট্ট তিব্বত। ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার মিলনে গড়ে ওঠা এই মঠ শুধুমাত্র পর্যটন নয়, এক অনুভূতি। অরুণাচল প্রদেশের পশ্চিম প্রান্তে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত তাওয়াং মনাস্ট্রি ভারতের সবচেয়ে বড় এবং বিশ্বের 2য় বৃহত্তম বৌদ্ধ মনাস্ট্রি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 17শো শতাব্দীতে 1681 সালে মেরাক লামা লোদ্রে গিয়াৎসোর দ্বারা। এই মঠ গোলুগপা বা হলুদ টুপি সম্প্রদায়ের অন্তর্গত, যা দলাই লামার ধর্মীয় গোষ্ঠী। পুরো মনাস্ট্রিটি যেন একটি ছোট্ট শহরের মতো। এখানে আছে প্রার্থনা কক্ষ, গ্রন্থাগার, ছোট ছোট ঘর, যেখানে প্রায় 400রও বেশি সন্ন্যাসী বসবাস করেন। বিশাল এক গোল্ডেন বুদ্ধ মূর্তি রয়েছে মূল প্রার্থনা কক্ষে, যা আকারে যেমন বিশাল তেমনি ভিতরে শান্তি যেন মন ছুঁয়ে যায়। মনাস্ট্রির গ্যালারিতে সংরক্ষিত আছে বহু প্রাচীন পুঁথি, থাঙ্কা পেইন্টিং এবং তিব্বতীয় বৌদ্ধ ইতিহাসের নানা নিদর্শন। বিশেষ করে লোসার উৎসবের সময় এই মঠ একেবারে উৎসব মুখর হয়ে ওঠে। আমরা যে সময় গেছিলাম সেই সময়টি কিন্তু লোসার উৎসব চলছিল। তাওয়াং মনাস্ট্রি শুধু স্থাপত্য নয়, এটা আধ্যাত্মিকতার প্রতীক। যারা প্রকৃতি, ইতিহাস আর আত্মিক শান্তির খোঁজে ঘুরে বেড়ান, তাদের জন্য এই মঠ এক অনন্য গন্তব্য। এই মনাস্ট্রির ভেতরে প্রত্যেক দিনই চা দেওয়া হয়, যেটা পুরোপুরি ফ্রি অফ কস্টে। খাবো ওই দিক। তাওয়াং মনাস্ট্রিতে এখানে সকলের জন্য ফ্রিতে এই গরম গরম চা দেয়। চাটা দারুণ খেতে, বলো, পুরো দুধ চা, এলাচের ফ্লেভার, দারুণ সুন্দর। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, দারুণ খেতে এখানকার চাটা, বলো। মনাস্ট্রির মেন গেটের বাইরে ছিল 2টি দোকান, একটি ছিল গ্রসারি শপ আর একটি ছিল বিভিন্ন গিফট আইটেমের শোরুম। এই গিফট আইটেমের শোরুমটার মধ্যে আমরাও ঢুকেছিলাম। বেশ সুন্দর সুন্দর গিফট আইটেম, বিভিন্ন শোপিস এখানে পাওয়া যাচ্ছিল। কালেকশনও ছিল কিন্তু দারুণ সুন্দর। আর হ্যাঁ, ফ্রিজ ম্যাগনেটও ছিল কিন্তু বেশ ভালো ভালো। দেখো এটা কি সুন্দর দেখতে, তাই না? কিনে নেবো একটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বেশ দেখতে সুন্দর। দেখো এটা আমার একটা লাইট লাগানো আছে। লাইটটা জ্বলে না? না না, একটু ব্যাটারি আছে, জ্বলে।
সুন্দর দেখতে শোপিস গুলো। এই ছোট্ট ছোট্ট কলসিগুলো দেখুন কি সুন্দর দেখতে, কি সুন্দর কারুকার্য করা, তাই না? এগুলো কিন্তু রূপোর ছিল। বিভিন্ন গিফট আইটেম, বাসনপত্র ছাড়াও এই দোকানে ছিল তিব্বতীয় কিছু ঠাকুর এবং বৌদ্ধের মূর্তি। বৌদ্ধের মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, তামা রূপার সব রকমেরই ছিল এখানে। এত সুন্দর সুন্দর জিনিস দেখে থাকতে না পেরে আমিও আমার ঝুড়িতে বেশ কয়েকটা জিনিস ভরে নিয়ে এসেছি। বেরিয়ে পড়েছি দিরাংয়ের উদ্দেশ্যে। আমরা যখন দিরাং থেকে তাওয়াং এসেছিলাম, আমরা তাওয়াংয়ে সেলা পাস বা সেলা লেক হয়ে ঢুকেছিলাম, আর তাওয়াং থেকে যখন দিরাং ফেরত যাচ্ছি আমরা সেলা টানেল হয়ে যাচ্ছি। এরকম ভাবে আসার একটাই কারণ হলো আমরা দুদিকের রাস্তার প্রকৃতিকেই বেশ সুন্দরভাবে অনুভব করতে চেয়েছিলাম, আর বিশ্বাস করুন দুদিকের রাস্তায় কিন্তু অপূর্ব সুন্দর ছিল। এই যে বেরিয়ে পড়ছি তাওয়াং শহর থেকে, ছেড়ে চলে যাচ্ছি তাওয়াং শহর কিছুটা ভারাক্রান্ত মন নিয়ে। কারণ এই শহর শুধু একটা স্থান নয়, এটা একটা অনুভূতি, একটা নিঃশব্দ ভালোবাসা যা পাহাড়, আকাশ আর মানুষের মাধুর্যে গাঁথা। এখানে প্রতিটি ভোর শুরু হয় মেঘে ঢাকা পাহাড় আর প্রার্থনার মৃদু ধ্বনিতে, আর দিন শেষ হয় সোনালী আলোয় ভেসে যাওয়া বৌদ্ধ পতাকায়। এই ছোট্ট শহরের গায়ে লেগে আছে ইতিহাস, সংস্কৃতি, আধ্যাত্মিকতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। তাওয়াং মনাস্ট্রির গম্ভীর প্রাচীর, সেলাপাসের নিঃশব্দ তুষার, মাধুর্য ভরা স্থানীয় মানুষের হাসিমুখ, আর সব মিলিয়ে তাওয়াং যেন আত্মা ছুঁয়ে যায় এমন এক স্থান। যারা শহরের কোলাহল থেকে একটু শান্তির খোঁজে বের হতে চান, যাদের হৃদয় টানে পাহাড়ের দিকে, তাওয়াং তাদের জন্য আদর্শ গন্তব্য। একবার এলে মন বারবার ফিরে যেতে চাইবে। দিরাং চলেছি সেই একই পথ ধরে, যেই পথ দিয়ে আমরা তাওয়াংয়ে ঢুকেছিলাম। বৈশাখী ওয়ার মেমোরিয়াল, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, পথের মাঝে এই সব জায়গাকে ফেলে বাই বাই করে আমরা চলেছি দিরাংয়ের উদ্দেশ্যে। পাহাড়ে গেলে পথের ধারের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মাতিয়ে রাখে, আমাদেরকে একটুও বোর ফিল করতে দেয় না এবং বুঝিয়ে দেয়, দেখ তোরা এসেছিস আমার কোলে। এই সৌন্দর্য প্রকৃতিকে শুধুমাত্র অনুভব করা ছাড়া আর কোনো কাজ এখানে করার থাকে না। আমরা চলে এসেছি সেলা টানেলের কাছাকাছি। রাস্তায় এত বেশি বরফ পড়েছিল, আর আমরা যেদিনকে ফিরছিলাম সেদিনটি ছিল দোলের দিন, তাই হয়তো ওখানে আর্মিদেরও ছুটি ছিল। একদম বরফ, রাস্তা থেকে কাটানোর কোনো লোক ছিল না, বা কোনো রকমের কোনো জেসিবির গাড়িগুলোও সেখানে কাজ করছিল না। তাই পথে যেতে যেতে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা জ্যামে ফেঁসে থাকতে হয়েছিল সেলা টানেলের ঠিক 2-3 কিলোমিটার আগে গিয়ে। তাই পাহাড়ি পথে যেতে গেলে এই জিনিসগুলো কিন্তু সবসময় একটু মাথায় নিয়ে চলবেন, কেননা পাহাড় ভীষণ আনপ্রেডিক্টেবল। কখন ওখানে বৃষ্টি হবে, কখন ওখানে বরফ পড়বে, আর কখন ওখানে সোনালি রৌদ্র ঝলমল করে উঠবে, আপনি কিন্তু তা কিছুই বুঝতে পারবেন না। এই পড়ে যাবে, স্লিপ খেয়ে যাবে। দেখা যাচ্ছে ওরাটা? না না রাজন, তুমি একটু ভিডিও ক্যামেরাটা ধরো, তোমার দাদাকে লাগাই দিয়ে তো, মানে একটু আবির রংটা এটা ধর, এটা ধর, এটা ধর। এটা ছিল আমার জীবনের সেরা হোলি। এত সুন্দর হোলি মনে হয় এর আগে আমি কোথাও কাটাইনি। আজকে আমরা তাওয়াং থেকে দিরাংয়ের দিকে ফিরছি। অরুণাচল প্রদেশের বলতে গেলে আজকে আমাদের লাস্ট দিন। এরপরে আমরা এখান থেকে চলে যাব দিরাং, দিরাং থেকে তারপরে কাজিরাঙা। আর এই যে এতদিন আমরা যে সফরগুলো করলাম, আমাদের সফর সঙ্গী ছিল দাদা। তো চলুন দাদার মুখে শুনে নেওয়া যাক দাদার গাড়ি চালানোর অভিজ্ঞতা আমাদের সাথে কেমন লাগলো, আর দাদার সম্পর্কে কিছু ইনফরমেশন। তো এবার দাদা বলো, তুমি কোথায় থাকো? আমি তো শিলংয়ে থাকি। তোমার নাম বলো। আমার নাম বিশ্বজিৎ ঘোষ। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা সবার আগে বলো। 9485435115।
আচ্ছা, আর তুমি এই যে গাড়ি চালাও, এটা কি গাড়ি সেটা বলে দাও। এটা আর্টিকা গাড়ি, আচ্ছা 7 সিটার কার। আচ্ছা, আর তোমার এটা কিরকম কি খরচা পড়ে সেটা বলে দাও। 4500, 4000, 5000 এরকম খরচা পড়ে এগুলো। মানে 4500 থেকে 5000-এর মধ্যে দাদার আর কি গাড়ির খরচা পড়ে। আচ্ছা, আর তুমি যে কোনো জায়গায় নিয়ে যাও তো, মানে নর্থ ইস্টের যে কোনো জায়গায় নিয়ে। আচ্ছা, আর তোমার গাড়ির কোথা থেকে তুমি লোককে নাও? গুয়াহাটি স্টেশন থেকে বা যেখান থেকে বলবে, এয়ারপোর্ট, গুয়াহাটি রেলওয়ে স্টেশন, যেখান থেকে বলে, হোটেল থেকে যেখান থেকে বলবে ওইখান থেকে আমরা পিক আপ করি। আচ্ছা, তো দাদার পিক আপ এন্ড ড্রপ সব রকমের ব্যবস্থা আছে। দাদা এতদিন ধরে আমাদের সাথে ঘুরিয়েছে, আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছে। আমরা যেখানে বলেছি সেখানেই নিয়ে গেছে, কোনো কিছুতে আমাদেরকে না করেনি। যত রাত্রেই বলেছি না কেন নিয়ে যেতে, তত রাত্রেই নিয়ে গেছে। তো আমি দাদার ফোন নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওই দেখুন, ওইগুলি হচ্ছে মিঠু, ইয়াক বা চমড়ি গায়ের প্রজাতি। শুনেছি বুদ্ধিস্টদের মধ্যে যখন বিয়ে হয়, মেয়ের বাড়ি থেকে নাকি এই মিঠু দেওয়া হয় ছেলের বাড়িতে অ্যাজ এ গিফট। দেখুন বরফে রাস্তা আটকে কেরম ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আমরা এখানে প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেছে আটকে আছি। গাড়ি এখনো কোনো নড়াচড়া করার চিহ্ন পাচ্ছি না। এই দেখুন উপরে সেলা টানেল যাওয়ার রাস্তা, কতক্ষণে যাওয়া যাবে এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। শুধু গাড়ির লাইনই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। এই যে আমাদের গাড়ি, আপনারা যখনই আসবেন এগুলো একটু মাথায় রেখে আসবেন, কেননা পাহাড়ের ওয়েদার কিছু বলা যায় না। এই যে গাড়িকে পেছন থেকে এরকম ভাবে ঠেলতে হচ্ছে, তারপরে বরফের মধ্যে গাড়ি উঠছে। এখানে আমি গাড়িতে বসেছিলাম কারণ ওই বরফের মধ্যে গাড়িকে ঠেলতে গেলে আমার পা স্কিড করছিল, তাই 2-2.5 ঘন্টা জ্যামে ফেসে থাকার পরে আমরা ঠিক করেছিলাম যে আমরা কিছুটা পথ হেঁটে উঠব, কারণ গাড়ির চাকা প্রচণ্ডভাবে স্লিপ করছিল। যদিও চাকাতে চেন লাগানো ছিল, তাও পুরো রাস্তার ওপরে বরফ পড়ে রয়েছে। ছুটির দিন হওয়াতে কোনো আর্মিরাও ছিলেন না পরিষ্কার করার জন্য। এই যে এটা হচ্ছে সেলা টানেল। আমরা আসার সময় সেলা পাস, সেলা লেক হয়ে এসেছি, যাওয়ার সময় এখন আমরা সেলা টানেল দিয়ে যাচ্ছি। এখানে আমরা পাক্কা 3 ঘন্টা আটকে ছিলাম। 3 ঘন্টা বাদে নিজেরা নিজেদের গাড়িকে ঠেলে উঠেছি 2 বাইলেনের টানেল। একদিক থেকে গাড়ি যাচ্ছে, আরেকদিক থেকে গাড়ি আসছে। এখানে প্রচুর বরফ পড়ছে, খুবই অবস্থা খারাপ। অনেক লড়াই করে আমরা টানেলের গেট পর্যন্ত পৌঁছেছি। টানেলের গেট অবধি পৌঁছেছি, প্রায় 2 কিলোমিটার গাড়িকে ঠেলতে ঠেলতে নিয়ে এসে। সেলা টানেল ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এক বিস্ময়কর টানেল। অরুণাচল প্রদেশের বরফে মোড়া পর্বতমালার বুকে তৈরি এই টানেল শুধু ভৌগোলিক সৌন্দর্যের কারণে নয়, এর প্রযুক্তিগত কীর্তির জন্যও সমান বিস্ময়কর। টানেলের ভেতরে ঢুকলেই এক অদ্ভুত অনুভূতি, যেন বরফ ঢাকা পাহাড়ের পেটের ভিতর দিয়ে চলেছি। 1.59 কিলোমিটার দীর্ঘ মূল টানেল মিলিয়ে সারা বছরই তাওয়াং যাওয়ার রাস্তা খোলা রাখে এই প্রকল্প। সেলা টানেল শুধু একটা রাস্তা নয়, এটা হলো মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক অনন্য নিদর্শন। যদি অরুণাচলে যাওয়ার পরিকল্পনা রাখেন, সেলা টানেল আপনার লিস্টে অবশ্যই রাখবেন।
টানেল পেরিয়ে যখন বাইরে এলাম, সামনে মেলে ধরলো এক অনন্য দৃশ্য। চারিপাশে জমে থাকা বরফ, পাহাড়ের গায়ে রঙিন প্রার্থনার ধ্বজা আর বিশাল এক আকাশ। ঠিক যেন আমরা স্বর্গের রাজ্য দিয়ে যাচ্ছি। এখানে সকলেই প্রায় ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু ওই বরফে আমাদের শরীরে এত হাঁটার পরে একদম এনার্জি ছিল না যে দাঁড়িয়ে সামনে ছবি তুলি। পৌঁছে গেছি দিরাঙের হোমস্টেতে। স্ক্রিনে ফোন নাম্বারটি দিয়ে রাখলাম, তাছাড়াও ডেসক্রিপশন বক্সেও এর যাবতীয় তথ্য দেওয়া থাকবে। একবার অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। হোমস্টে সুন্দরটা এইটা হলো হোমস্টের গেট। এই গেট দিয়ে ঢুকতে হবে। ঢুকে এখানে গাড়ি পার্কিংয়েরও বেশ সুন্দর ব্যবস্থা আছে। হোমস্টের নিজস্ব গাড়ি পার্কিং এরিয়া এটা। আর এইটা হচ্ছে পুরো হোমস্টেটা, খুব সুন্দর। এদের আরেকটুখানি 1 কিলোমিটার এগিয়ে গিয়েও একটা সুন্দর হোমস্টে আছে। বেশ সুন্দর গাছগাছালি দিয়ে তৈরি এই হোমস্টে। ঘরগুলো কাঠের ঘর, খুব সুন্দর। এই যে আমরা পেয়েছি এই রুমটা, বারান্দাটার মধ্যে সুন্দর গাছ দেওয়া, আর এই যে বুদ্ধিস্ট ফ্ল্যাগ লাগানো। আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমের নাম হচ্ছে স্যাংগ্রিলা। রুমের ভেতরে একটা হোমস্টে ঘড়ি আছে। সাধারণত কোনো হোমস্টে বা হোটেলে ঘড়ি দেখা যায় না, কিন্তু এই রুমটাতে আছে, তাই না বলো? হ্যাঁ, ঘড়িটা বন্ধ। হ্যাঁ, এখানে একটা এরকম টেবিল দেওয়া আছে, একটা ডাস্টবিন দেওয়া আছে, একটা ছোট্ট মোড়া, পাশেই একটা চেয়ার। আর এটা হচ্ছে খাট, একটা কুইন সাইজের খাট, ডাবল বেডরুম এটা। আর খাটের সাথে লাগানো এরকম হিটার আছে, এই যে। আর এইটা হলো ওয়াশরুমটা। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে গিজারও আছে। আজকের ভিডিওটি এতটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমেই চলে যায়। শেষ করছি এখানেই।